সাধারণ রোগীদেরকে তাদের সাথে সাক্ষাৎ করতে তিনি হেঁটে হেঁটে সকল মানুষের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তিনি হাসপাতালে কর্মরত যারা আছে তাদের সাথে বলেছেন যে এখানে যা প্রয়োজন বরগুনার হসপিটালে যা কিছু প্রয়োজন তাহা অতি দ্রুত যেন দেওয়া হয়। ট্রিটমেন্টগুলো লেখা থাকলে আমরা ওই অনুযায়ী ট্রিটমেন্ট করতে পারি। এটা আপাতত রাখেন, এরপরে পরে খোঁজ খবর নেবেন। ঠিক আছে। ঠিক আছে, আপনি যোগাযোগ রাখবেন। আপনারা লাইভটি যেখান থেকে দেখছেন লাইভটি শেয়ার করে দিবেন। তিনি হসপিটালে এসে প্রথম যে কথাগুলো ডক্টরদের সাথে বলেছেন সেটা হলো ধরো নাইলে মাথায় লই দাও। ফুলটা মাঝখানে পিছনে দাঁড়িয়ে তোমরা পিছনে দাঁড়ান হিসেবে প্রথমে এখানে আসলেন, হাসপাতালে কেমন পরিবেশ, কি সমস্যা আপনার চোখে পড়লো? আলহামদুলিল্লাহ, আমি নির্বাচিত হওয়ার আগেও আমি হাসপাতালে এসেছি। সেই হিসেবে ওই অবস্থায় যা ছিল আসছি আলহামদুলিল্লাহ আমি অনেক পরিপাটি পেয়েছি। তারপর যেটা অবস্থা আমি পেয়েছি, তবে ডাক্তার যারা আছেন ওনারা কিছু সমস্যার কথা বলেছেন, তবে ওনাদের আন্তরিকতা আসলে আমি দেখছি মোটেও ঘাটতি নেই। আমি যা চাচ্ছি ওনারাও কিন্তু তাই চাচ্ছেন। কিছু মালামালের সংকটের কারণে যে সমস্যাগুলো ওই সমস্যাগুলো আপাতত আমি বলবো না, কারণ তাদেরকে একটু সুযোগ দেওয়া দরকার। বিগত দিনে যেভাবে চলে আসছে আমি তাদেরকে যে কয়েকটা সমস্যা দেখেছি আমি স্পষ্ট আকারে বলেছি, সহযোগিতা দরকার হলে আমি একটা নোট করতে বলছি, ওইটা আমি পেয়েছি। নোট অনুযায়ী আমি ব্যবস্থা করবো। এরপর সমস্যা পরবর্তীতে পাইলে সেগুলো আপনাদের কাছে বলবো। আপাতত আমি এই ব্যাপারে আলোচনা করতে চাইছি। আরেকটু বিষয়, যেমন আপনি একটা ভালো একটা বিষয় বললেন যে এখানে আসলি রেফার, এটা একটা বরগুনার মানে সবাই জানে যে এই হসপিটালে যাওয়ার থেকে না যাওয়া ভালো, কারণ এটা গিয়ে যে আধা ঘন্টা সময় নষ্ট করা, এই জিনিসটা আপনি এক্সাক্ট তাদের বলছেন যে এখানেই আমি ব্যবস্থা করার চেষ্টা করব। আমি পূর্বে বলেছি যে জায়গা থেকে রোগীগুলো রেফার হয়, আমি স্পষ্ট আকারে তাদেরকে বলছি একটা রোগীও জায়গা থেকে রেফার হবে না। এক্ষেত্রে যাহাতাক করণীয় আমি করব। আমি মেশিনারি যা আছে যদি অকেজ থাকে সেগুলো মেরামতের কথা বলেছি। নূতনত্ব যদি দরকার হইলে সেগুলো আমি ম্যানেজ করবো ইনশাআল্লাহ। আর তারাও বলছে যে আসলে আমরা চাচ্ছি না যে জায়গা থেকে রোগীগুলো রেফার হোক। ওই সংকটের কারণে তারা বলছে যে কিছু রোগী আমরা রেফার করি। আমি বলছি কিছু রেফার হতে পারবে না, এটা কমপ্লিটলি এ জায়গায় ট্রিটমেন্ট হবে। এ জায়গা থেকে রোগীরা আল্লাহ যদি সুস্থ করেন এ জায়গা থেকেই সুস্থ হবে, এ জায়গা থেকে যার যার বাসা বাড়িতে যাবে। আশা করি ভবিষ্যতে আমি কার্যকরী পদক্ষেপ যদি এ জায়গায় নিতে পারি এবং তাদের চাহিদা পূরণ করতে পারি, আশা করি একটা রোগীও আর বরিশালে করা লাগবে না। মাননীয় এমপি মহোদয়ের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে। রিকোয়েস্ট হচ্ছে এখানে অনেক কনসালটেন্ট ওনাদের এখানে নিয়োগ দেওয়া আছে বড় বড়, আমি আমার জানা মতো বড় ভালো ডিগ্রিওয়ালা, এমডি করা, FCBS করা। দুঃখজনক হচ্ছে তারা সপ্তাহে একদিন ডিউটি করে, বলছে মাসে একদিন, এটা ম্যানেজ করে হচ্ছে। আমার এমপি মহোদয়ের কাছে রিকোয়েস্ট থাকবে যে যত কাউন্সিলর এখানে নিয়োগ আছে, আমরা করোনার মানে এই যে ডেঙ্গু মহামারী আমরা আন্দোলন করে করিয়েছিলাম, যেমন তারা যদি নিয়মিত কমপক্ষে 3 দিনও তারা এখানে চেম্বার করে, এখানে বসে, আমাদের বরগুনার রোগীদের কোনো দুঃখ থাকবে না। বিশেষ করে মেডিসিনের ডক্টর রয়েছে এখানে, আমাদের আমাদের গাইনির কনসালটেন্ট রয়েছে, যারা সিনিয়র কনসালটেন্ট রয়েছেন, এর মধ্যে এমডি করা, FCPS করা, MS করা অনেক রয়েছে। এই রিকোয়েস্টটা আমি জেলা সমিতি আপনার কাছে করতেছি, আপনি এটা পদক্ষেপ নেবেন ইনশাল্লাহ। তারা একটা ডাক্তারের ক্রাইসিসের ব্যাপারও বলছে, তারা দাবি করছে উপজেলা যে ডাক্তার আছে ওই জায়গা থেকে 2-2 জন করে যদি আমাদের এ জায়গায় দেওয়া হয় তাহলে চিকিৎসার মানটা আরও বেশি ভালো করা যাবে। আমি কথা দিচ্ছি এ জায়গায় ইনশাল্লাহ আমি আলোচনা সাপেক্ষে সেটা ব্যবস্থাও করে দেব। আর আমাদের জেলা ইসলামী আন্দোলন জেলা সভাপতি যা বলেছেন ইনশাল্লাহ এ ব্যাপারে কার্যকরী পদক্ষেপের জন্য আমাদের দলীয়ভাবে আমি আলাদা 2 বা 3 সদস্য হিসেবে টিম করে দেব।
তারা সার্বিক তদারকি করবেন, কোন জায়গায় কি সমস্যা আছে, সমস্যা নিরসনে আমি কাজ করব। হয়ে থাকলে সেটাও আমরা ইনশাআল্লাহ তারা সরকারি যেটা রুল রয়েছে রুল অনুপাতে ইনশাআল্লাহ দায়িত্ব পালন করবে। আপনি এমপি হয়েছেন এবং সেক্ষেত্রে আপনার অনুভূতি কি এবং বরগুনা এক আসনের জন্য আপনি কি প্রতিশ্রুতি দিতে চান আমাদের? এ ব্যাপারে আমি একাধিকবার বলেছি, আসলে আমি নির্বাচিত হওয়ার ব্যাপারে আল্লাহ পাকের খাস রহমত আর বরগুনা আমতলী এবং তালতলী জনগণ আমি মনে করি তার হৃদয়ের মণিকোঠে আমাকে জায়গা দিয়েছেন, যদি আমাকে সমর্থন দিয়েছেন। আমার ব্যক্তিগত অনুভূতি হইল আসলে আমি কিন্তু আনন্দিত না, কারণ এটা একটা মহা দায়িত্বটা এটা একটা আগুনের পোশাক সমতুল্য, এটা একটা মারাত্মক, একটা সেন্সিটিভ। কারণ ইসলামে নেতা বলতে কিচ্ছু না, ইসলামে খাদেম। আমি এতদিন যদি একটা দরবারের ভিতরে ছিলাম, আমি একজন পীর সাহেব হিসাবে কিন্তু ছিলাম, কিন্তু এমপি হওয়ার পরে আমার যেভাবে আনন্দিত থাকার কথা, আপনার অনেকে প্রশ্ন করছেন যে আপনি আনন্দিত না কেন? কারণ একটা আমি মনে করি 5,19,000 আপ যে ভোটার, এই জনগণ ধর্ম বর্ণ নির্বিশেষে, জায়গায় আমি বিএনপিও আমি বুঝি না, অন্যান্য কোনো দল বুঝি না। বিএনপি যারা ভোট দেয় না, আমি তাকেও মনে করি আমার এই অঞ্চলের তারা নাগরিক, তারা আমার কাছ থেকে সমান সুযোগ পাবে। ইসলামী আন্দোলন নেতাকর্মীরা যেভাবে পাবে তারাও সেভাবে পাবে। এটা একটা মহা দায়িত্ব। আর আমি আসলে নেতা না, আমি হইলাম একজন জনগণের খাদেম হিসাবেই আমি থাকতে চাই, খাদেম হিসাবে জনগণের খেদমত করতে চাই। উন্নয়ন হিসেবে আপনি কি কাজ করতে চান? উন্নয়নে আমি কমিটমেন্ট আগে দিয়েছি, যেগুলো দিয়েছি তার ভিতরে অন্যতম ছিল আমাদের এই চিকিৎসা খাত। আমি কিন্তু চিকিৎসা খাতের জায়গায় আমি সর্বপ্রথম এখানে আসছেন। আমি কিন্তু সর্বপ্রথম বলেছিলাম মানুষ জীবিত থাকতে হলে সর্বপ্রথম সুস্থ থাকতে হবে, সুস্থ থাকার জন্য সুচিকিৎসার দরকার। সেক্ষেত্রে এই জায়গা থেকে আমাদের কার্যকারী ইনশাল্লাহ আশা করি আপনারা দেখতে পাবেন, বাস্তবে দেখবেন। আমরা কথা বিশ্বাসী না, আমরা কাজে বিশ্বাসী। আর আমতলী তালতলী বরগুনা আপনার সরকারি মেডিকেলে প্রচুর পরিমাণ দালাল, যার কারণে আপনার আত্মীয় স্বজনরা বিভ্রান্তিতে হয়ে থাকে। এখন এই কারণে আপনি কি বলতে চান? দালালি করার তো কোনো প্রশ্নই আসে না। আমি মনে করি যারা দালাল কিভাবে জায়গায় দালালি করে অত কিছু আমি বুঝলেও না বোঝার ব্যাপারটা আমি সিরিয়াসলি নিচ্ছি। আশা করি ইনশাল্লাহ যারা এক কথায় যারা অপকর্মের সাথে জড়িত, আমি তাদেরকে মনে করব, তাদেরকে অনুরোধ করব, আপনারা স্বেচ্ছায় আপনি আপনার কর্ম ঠিকানা আপনি খুঁজে নেন। বরগুনাতে কোনো দালালের স্থান হবে না। এমপি মহোদয়, বরগুনাতে সব থেকে অবহেলিত উপজেলা আমরা ধরি তালতলীকে, যেখানে সন্ধ্যা হওয়ার সাথে সাথে জেলার সাথে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। আমরা শুনেছিলাম যে ছোট বগি এবং চালিততলী একটা ফেরি হওয়ার কথা ছিল। এখন এখানে এখন পর্যন্ত সেই ফেরি হয়নি। আপনি কি কোনো পদক্ষেপ নেবেন এখানে? আমি কিন্তু আগেই বলেছি, জনগণ তারা বলার আগেই কিন্তু আমি বলেছি, ওদের কিন্তু আমাকে কেউ বলে না, সাংবাদিক বন্ধুরাও বলে না, জনগণও কেউ বলে না যে জায়গায় ফেরি দরকার। আমি স্বেচ্ছায় কিন্তু, কারণ আমার মতো ওই জায়গা থেকে যাতায়াত করে এমন মানুষ না। শ্বশুর বাড়িও তালতলী, আমি রাত্রে 1টা 2টায় কিন্তু ওই জায়গায় যাতায়াত করি, কারণ শ্বশুর বাড়ি, এরপর আমি তো মাহফিল করি। আমার চেয়ে দুর্ভোগের কেউ শিকার হয় না। সেক্ষেত্রে আমি মনে করছি আমার জায়গায় ফেরি দরকার, জনগণের দরকার। আমি বলছি কিন্তু